There was an ocker updating your room. We're live now or not? আচ্ছা আমরা এটা চেক করি যে আমরা লাইভ আছি কিনা ফেসবুক পেজে গিয়া। লাইভ তো এখানে দেখা যাচ্ছে স্ক্রিনে লাইভ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু টাইম উঠতেছে না, টাইম তো ওঠার কথা। এই যে একজনে আসছে, একজনে দেখতেছে। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, তাহলে বোধহয় আমরা আমাদের প্রোগ্রাম শুরু করতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে লাইভ। একজন একজন কোন বান্দা আসছে একটু দেখেন তো। আচ্ছা ওকে, আমরা এত ধৈর্য তার। আচ্ছা আমরা আমাদের প্রোগ্রাম শুরু করি, তাই না? জি তো ভাই। আজকে লাইভে সবাইকে আমাদের স্বাগতম। এবং আজকে লাইভটি হচ্ছে গিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় কিভাবে পদার্থ বিজ্ঞান সাবজেক্টের আসলে প্রিপারেশন নিতে হয় সেই সম্পর্কে আমরা আজকে কথা বলবো। এবং এই লাইভে আমার সাথে ইস্তিয়াক আছে, এবং ইস্তিয়াকের সাথে হচ্ছে আমরা এই বিষয়ে কথা বলবো। ইস্তিয়াক, প্রথমে তোমার পরিচয় দিয়ে লাইভটা শুরু করি। জি ভাই, জি ভাই। ভাইয়া শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার শোনা যাচ্ছে। তো আমি শুরু করি। ওকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়াতে ভালো আছি। তো আমি আমার পরিচয়টা দিচ্ছি। তোমরা অনেকে আমাকে চিনো বা চিনো না, তারপর আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি ইস্তিয়াক আহমেদ সামিদ, এমএজি ওসমানী মেডিকেল কলেজ। এক্স ছিলাম হচ্ছে তোমার শহীদ স্মৃতি মহাবিদ্যালয়, যেটাকে বলা হয় দক্ষিণ বাংলার নটরডেম কলেজ। সো এই ছিল আমার পরিচয়। আর আমার বাসা হচ্ছে গোপালগঞ্জ, কোটালীপাড়া। এই তো, এই ভাই পরিচয়টা দিয়ে দিলাম। আচ্ছা, ধন্যবাদ ইস্তিয়াক সাব্বির ভাই। যুক্ত হওয়ার জন্য। এবং আমরা জি ভাই। হচ্ছে অনুষ্ঠানে অলরেডি নেটওয়ার্কের প্রবলেমের কারণে লেট হয়ে গেছে আমাদের প্রোগ্রাম শুরু করতে। তো আজকের লাইভে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার বিভিন্ন দিক সম্পর্কে জানবো, যে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে, চান্স পাওয়ার আগের যে কার্যক্রমগুলো থাকে, বা হচ্ছে গিয়ে মেডিকেলের ভর্তির আগে যে প্রসেসটা থাকে মেইনলি, এই প্রসেসটা সম্পর্কে আজকে আমরা ইস্তিয়াকের কাছ থেকে জানবো। তো আমরা আজকে জি ভাই। অনুষ্ঠান প্রথম প্রশ্নে চলে যাই। জি ভাই। প্রথম প্রশ্ন হচ্ছে, মেডিকেলে আসলে মান, এই যে প্রশ্নের মান বন্টন, এটা আসলে কেমন, এটা একটু আমাদের সাথে শেয়ার করো। আসলে ভাই, মেডিকেলের মাঠ বন্টনটা অবশ্য অলরেডি সবাই জেনে গেছে যারা মেডিকেলে ভর্তি হতে ইচ্ছুক। তারপরও আমি আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে টোটাল হচ্ছে 300 মার্কসের উপর হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা। তো আমরা যে এসএসসি এইচএসসি যে একাডেমিক পড়াশোনা, এইটা বেসিসে থাকে আপনার হচ্ছে 200 মার্কস। আর বাকি যা 100 মার্কস, এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে মেডিকেল ভর্তি যুদ্ধ যেটাকে বলা হয়। তো 200 মার্কস কিভাবে, আমি সেটা বলি একটু। সেটা হচ্ছে সাপোজ একজন হচ্ছে দুটাতেই জিপিএ 5 পেয়েছে। এখন এসএসসিটাকে গুণ দিতে হবে হচ্ছে আপনার 15 দিয়ে, আর এইচএসসিটাকে গুণ দিতে হবে 25 দিয়ে। তো আমি ধরে নিচ্ছি যে তুমি এ প্লাস পাইছো দুটাতেই। একটাকে 15 দিয়ে গুণ দাও, 5 15 75, আর আরেকটা হচ্ছে 5 25 125। এই টোটাল হলো হচ্ছে 125 প্লাস 75। সো কত হলো? 200 মার্কস। এটা হচ্ছে তোমার একাডেমিক বেসিসে পড়াশোনার ভিত্তিতে যে তুমি ভালো রেজাল্ট করছো, এটার উপর ভিত্তি করে তোমার 200 মার্কস কিন্তু অলরেডি তুমি মেডিকেলের জন্য পাইয়ে গেছো। সো সেটার জন্য তোমার আবার একটা এক্সট্রা মান বন্টন থাকবে। এই মেডিকেল যে ভর্তি পরীক্ষা, সেটার মান বন্টনটা হচ্ছে তোমার বায়োলজিতে থাকবে হচ্ছে 30 মার্কস। আর কেমিস্ট্রিতে, কেমিস্ট্রি হচ্ছে 25 মার্কস। আর হচ্ছে ফিজিক্সে থাকবে হচ্ছে 20 মার্কস। আর
জিকে তে থাকবে 10 মার্কস আর ইংলিশে থাকবে হচ্ছে 15 মার্কস। এই টোটাল হচ্ছে 100 মার্কসের পরীক্ষা, যেটাকে মেডিকেল ভর্তি যুদ্ধ। এই ছিল ভাই মানবন্টনটা। এরপরে আগান। হ্যাঁ, ধন্যবাদ ইশতিয়াক তোমার এই মূল্যবান তথ্য আমার সাথে শেয়ার করার জন্য। তো এরপর জি হচ্ছে আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে, যে তোমার এই যে মেডিকেলে চান্স পাওয়ার পর্যন্ত একটা জার্নি, এইচএসসি পরে যে একটা সময় ছিল অ্যাডমিশন টেস্টের সময়টা, এই সব কিছু যে একটা জার্নি, তুমি যদি এই জার্নিটা আমার সাথে শেয়ার করো। জি ভাই, জি ভাই। আসলে এটা একটা ভাই যুদ্ধের ময়দানের মতো। মানে যুদ্ধের ময়দান থেকে আমি মনে করি যে বড়। সাপোজ আমি বুঝিয়ে দিচ্ছি কেমনে। যুদ্ধের ময়দানে দুইটা আহ, দল থাকে, যেখানে হচ্ছে এক পক্ষ যদি জয়ী হয় আর এক পক্ষ পরাজিত হয়ে যায়। বাট এইখানে এত কন্টেস্টেন্ট, যেখানে হচ্ছে লাখ লাখ পরীক্ষার্থী থাকবে এবং এদের টপকি হচ্ছে আমাকে ওভারকাম করে আমার যে 4500 স্টুডেন্ট নেয় মেডিকেলে, সো এর ভিতরে থাকতে হবে। তো এর জন্য বিশাল একটা পরিশ্রম, বিশাল একটা কম্পিটিশন থাকে। সো এর জন্য মেইন হচ্ছে পড়াশোনা। সো যে যত বেশি পড়াশোনা করতে পারবে সে তত ভালো জায়গায় যেতে পারবে। পড়াশোনাটা হচ্ছে কেমন, সাপোজ পড়াশোনাটা হচ্ছে নিজের হার্ডওয়ার্কের উপর ডিপেন্ড করবে, কে কত ভালো হার্ডওয়ার্ক করতে পারে। আসলে মেডিকেলে পড়ার জন্য মেধা বেশি আমি মনে করি কাজে লাগে না, কারণ এইখানে প্রায় 1 লাখ পরীক্ষার্থী, স্পেশালি 20,000 তো থাকে যে যারা মেধাবী। সো এরা হচ্ছে যারা বেশি পরিশ্রম করতে পারে তারা হচ্ছে চান্সটা পায়। আহ, এখানে হচ্ছে পড়াশোনাটা এমন ভাবে করতে হয় যে বারবার অ্যাগাইন অ্যান্ড অ্যাগাইন রিভাইজ করতে হয় পড়াটা, যাতে ভালো সে আয়ত্তে আনতে পারে পড়াটা। কেউ যদি মনে করে আমি একবার ভালো করে পড়াশোনা করব, সে কখনোই ভালো করতে পারবে না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতেছি। পড়াটা হচ্ছে বারবার রিভাইজ করলে, এত কনসেপ্ট আসলে বারবার না পড়লে কেউ ধারণা নিতে পারবে না। মানে সে এতটা অভিজ্ঞতা হতে পারবে না, সে মনে রাখতে পারবে না। মানে মেডিকেলে থিওরিটিক্যাল কোশ্চেন আসে বেশি, তো সো কেউ যদি ব্যাখ্যা টাইপ কোশ্চেন আসে না, ব্যাখ্যা টাইপ কোশ্চেন পড়াও লাগে না। সো বারবার হচ্ছে পড়াশোনাটা রিভাইজ ওয়াইজে পড়াশোনাটা করতে হবে। সো সবচেয়ে বড় কথা হচ্ছে পরিশ্রমটা থাকা দরকার ভাই। মানে এই 4 মাস কঠোর পরিশ্রম থাকা লাগবে, আর লক্ষ্য থাকা লাগবে স্টেবল ভাই। এই আচ্ছা, অনেক বেশি ধন্যবাদ ইস্তিয়াককে। আসলে আমরা আজকে এই লাইভটি করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমরা পরবর্তীতে যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, আমাদের ভাই বোন, ছোট ভাই বোন, তাদের এই ভর্তি পরীক্ষাটা আরো এক ধাপ এগিয়ে নেয়ার জন্য এবং সহজ করে দেওয়ার জন্য, বা তাদের এই সহজ করার লক্ষ্যে কিছু টিপস মূলক আজকের এই লাইভ। এবং দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের কমেন্ট করেছেন এবং আমার সাথে অনেকে যুক্ত হয়েছেন। যারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন তাদের নামটা একটু আমরা বলে নেই। অপুবারে যুক্ত হয়েছেন নন্দিনী অধিকারী, যুক্ত হয়েছেন বাপ্পি, এরপর ঐশী রায়, রাজীব বারৈ ভাই যুক্ত হয়েছেন, মোহাম্মদ রোমান, তারপর পলাশ বক্তিয়ার, এবং অনেকেই কমেন্ট করছেন। এবং আরো একটা কথা বলে নিচ্ছে, যদি আপনারা কেউ ইশতিয়াকের কাছে কোন ধরনের প্রশ্ন করতে চান, মেডিকেল সম্পর্কে কিছু জানার থাকে বা কোনো ধরনের প্রশ্ন, অবশ্যই সেটি আমরা আমাদের কমেন্ট বক্সে লিখবেন, যাতে করে এবং কমেন্ট বক্স থেকে অবশ্যই ইশতিয়াক সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং আমরা ইশতিয়াকের কাছে সেটা তুলে ধরবো। তো আমরা আসলে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তো ইশতিয়াক, এই যে আমরা মেডিকেল কিংবা অন্যান্য ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করি বা ভর্তি পরীক্ষা দিই, এখানে দেখা যায় যে জি অনেক ভাই। রাইটারের বই থাকে, প্লাস হচ্ছে গিয়ে দেখা যায় যে অনেক ধরনের বই থাকে, যে এত এত বই, এই বইয়ের মধ্যে থেকে কোন বইগুলো আসলে মেডিকেলের জন্য ফলো করা উচিত তোমার মনে হয়? ভালো একটা কোশ্চেন করছেন ভাই। মানে অনেক সুন্দর একটা কোশ্চেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। কারণ হচ্ছে এত রাইটারের বই, এত কোচিং থেকে বই দেয়, এত শিট দেয়। মানে এত বই যদি একজন মানুষ পড়তে যায়, সে হচ্ছে পড়াটা গুলাই ফেলবে। সে ভালো আয়ত্তে আনতে পারবে না, পড়াটা গুছাই নিয়ে উঠতে পারবে না। তখন হচ্ছে সে আপসেট হয়ে যাবে এবং একটা সময় দেখা যাবে সে ডিপ্রেশনে চলে যাবে।
সো আমি আমার এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করতেছি যে টেক্সট বই কয়েকটা ডেফিনিট রাইটারের বই আমি তোমাদের সাজেস্ট করব। এই বইগুলা তুমি ফলো করলে ইনশাল্লাহ তুমি ভালো একটা ফল পাবা। আমার উপর বিশ্বাস রাখতে পারো তুমি। আর তোমাদের যদি আমাকে ট্রাস্ট করতে একটু সমস্যা হয়, তোমরা ইনশাল্লাহ আমি তোমাদের পরবর্তীতে কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাদের আমি দেখাই দিব যে আসলে টেক্সট বই থেকে কোশ্চেন গুলো আসে কিনা, এবং ডেফিনিট কয়েকটা রাইটারের যে আমি সাজেস্ট করব এর ভিতর থেকে এই কোশ্চেন গুলো আসবে। আমি আমি তোমাদের এটুক সিওরিটি দিতে পারছি। সো প্রথমে আমি তোমাদের যে টেক্সট বইগুলো সাজেস্ট করব সেগুলো হচ্ছে, তুমি হচ্ছে বায়োলজির জন্য যে বইটা পড়বা সেটা হচ্ছে যে বোটানি, সেটা হচ্ছে আবুল হাসান স্যারের বইটা পড়বা। আর হচ্ছে জুলজির জন্য পড়বা হচ্ছে গাজী আজমল স্যার। আর ফিজিক্সের জন্য পড়বা হচ্ছে ইসাক স্যার, যেটা আমরা চিনি হচ্ছে যাই হোক ইসাক স্যার বললেই হয়। ইসাক স্যারের বইটা পড়বা 2 পার্টি। আর কেমিস্ট্রির জন্য পড়বা হচ্ছে হাজারি ও হারাদরনাক স্যার, দুইটাই। আর ইংলিশ দিকের জন্য কোচিং থেকে যে বইটা দিব ওইটা পড়লেই হয় হয় আর যদি কারো মানে ইংলিশের জন্য মানে কেউ আমাকে বলে যে কোন বইটা কোচিং এ বাদে আপনি কোন বইটা পড়ছেন, আমি বলবো যে আমি কম্পিটিটিভ এক্সাম বইটা হচ্ছে বেশি ফলো করতাম। আর এইখান থেকেই কমন পড়ে। কম্পিটিটিভ এক্সাম হচ্ছে লেটেস্ট বইটা কিনলে হয়। আমি দেখাই দিচ্ছি কম্পিটিটিভ এক্সাম বইটা। এটা হচ্ছে এই যে কম্পিটিটিভ এক্সাম, রাইটার হচ্ছে ফজলুল হক। ফজলুল হকের বইটা, এইটা ফলো করা ভালো, সবচেয়ে ভালো আমি মনে করি। আমি এইখান থেকে কমন পাইছি। সো ইংলিশের জন্য আবার অনেক ডিপ একটা থাকবে, মানবন্টন থাকবে। সো সো এটা তুমি কোচিং গেলে বুঝতে পারবা। আর যদি কারো আগ্রহ থাকে বা জানতে ইচ্ছে করে তো আমাকে নক দিও, বা পলাশ ভাইকে বললেই হবে, আমি পলাশ ভাইকে বলে দিব ইংলিশ কোন কোন টপিক গুলা বেশি পড়তে হয়। তো এই বইটা আমি সাজেস্ট করলাম এই জন্য, এই বইটা হচ্ছে এত কম পড়াশোনার ভিতরে মানে কমন পড়ে। আর অন্যান্য বইগুলাতে হচ্ছে কি মানে হিউজ পরিমাণ পড়া থাকে, এই হিউজ পরিমাণ পড়তে গেলেই তুমি গোলাই ফেলবা। আর হচ্ছে এই বইটাতে হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস। কথা আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা সবাই জানো, তারপরে বললাম। তো এই বইটার মেইন হচ্ছে ইম্পর্টেন্স হচ্ছে এর প্র্যাকটিস গুলা। এই প্র্যাকটিস গুলা বারবার করলে অনেকে ভাবতে পারো ভাইয়া যে আমি যদি রুল গুলা ফলো না করি শুধু প্র্যাকটিস করি তাহলে হবে। অবশ্যই তুমি যদি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে তুমি দেখবা এই মানে হুবহু তুমি কোশ্চেন এইখান থেকে কমন পড়তেছে। মানে বিশেষ করে যখন সিনোনিম অ্যান্টোনিম গুলা পড়বা এই বই থেকে ফলো করবা। 1000টা থাকে, ওই 1000টা ফলো করলে এটা হচ্ছে বিভিন্ন ইয়ারের কোশ্চেন গুলা আর কি করা, অ্যাবজর্ব করা। সো এইগুলা হচ্ছে বেশি বেশি পড়লে আমি মনে করি এইখান থেকে কমন পড়বে। সো তোমরা এই যে আমি যে নির্দিষ্ট ডেফিনিট কতগুলো রাইটারের কথা বললাম এইগুলা পড়বা, ইনশাল্লাহ ভালো ফল পাবা। সো ভাই সামনে আগান। আচ্ছা, ধন্যবাদ আর কারো ইস্তিয়াক। কোশ্চেন থাকলে ভাই বলে দিয়েন ভাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইস্তিয়াক, তোমাকে ধন্যবাদ আসলে এত গুরুত্বপূর্ণ এবং সুন্দর তথ্য দেওয়ার জন্য এবং এত সুন্দর করে বলার জন্য। এবং দেখতে পাচ্ছি আমাদের অনেকেই কমেন্ট করেছেন, এবং আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আজকের এই লাইভে কিন্তু আপনারা চাইলে কমেন্ট করতে পারেন যে আপনারা কোনো প্রশ্ন ইস্তিয়াকের কাছে আছে কিনা ভর্তি পরীক্ষা সম্পর্কে বা মেডিকেল কলেজ লাইফ সম্পর্কে। এরপর হচ্ছে আরো বিভিন্ন সম্পর্কে আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন ইস্তিয়াককে। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। ইস্তেকের কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে গিয়ে ইস্তেক, দেখা যায় হচ্ছে গিয়ে বায়োলজি, এরপর হচ্ছে কেমিস্ট্রি, এগুলো একটু থিওরিটিক্যাল সাবজেক্ট, তাই না? একটু মুখস্থ বিদ্যা বেশি থাকে এইসব জি জি। বিষয়ে। কিন্তু হ্যাঁ ফিজিক্স হচ্ছে কিন্তু একদম টোটালি একটা ম্যাথমেটিক্যাল বেসড সাবজেক্ট, তাই না? ওখানে কিন্তু দেখা জি যায় যে জি ভাই। ওইটা অনেক বেশি ম্যাথমেটিক্স থাকে, বা জটিলও থাকে, সহজও থাকে। তো এই ম্যাথমেটিক্স গুলা এই ভর্তি পরীক্ষার, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কতটুকু জরুরি, এবং ফিজিক্সটা আসলে কিভাবে পড়া উচিত মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য? আসলে ভাই আজকের লাইভটার একটাই উদ্দেশ্য ছিল যে ফিজিক্সটা কিভাবে পড়বো, বা হেডলাইনে আপনি ওইরকম কিছু একটাই বলে দিচ্ছেন যে ফিজিক্স কিভাবে পড়াশোনা করতে হবে। সো আজকের মেইন ফোকাস আমাদের ফিজিক্স ছিল। সো ফিজিক্সের অল্প কয়েকটা কোশ্চেন আমি দেখাই দিব, মানে বিগত ইয়ারের কোশ্চেনটা আমি দেখাই দিব।
এরপরে হচ্ছে আমি বলবো যে কি কোনগুলা পড়তে হবে। সো ভাই একটু সময় দিতে হবে কেউ। আমি কোশ্চেনটা একটু দেখাই দিচ্ছি, তোমরা দেখো। স্ক্রিন থেকে দেখা যাচ্ছে না, আমি মুখে বইলা দেই। আমি আচ্ছা, মুখে বইলা দেই। মুখে বলো সেটাই বেটার। আসলে ফিজিক্স হচ্ছে, আমরা জানি যে একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট। আসলে এখান থেকে ম্যাথও আসে, আবার থিওরিটিক্যাল কোশ্চেনও আসে। সবচেয়ে কম পড়াশোনা হচ্ছে ফিজিক্সে আমি মনে করি। কারণ ফিজিক্স দুইটা বই একটা সময় দেখা যাবে যে দুইটা বই হচ্ছে এক রাতের ভিতর শেষ করে উঠা যায়। অন্য বইগুলা আমি নিজের ব্যক্তিগত থেকে বলতে পারি যে আসলে এক রাতে সম্ভব না। এই বায়োলজি পার্ট, ফিজিক্স সম্ভব, দুইটা পার্টি এক রাতের ভিতর সম্ভব, মানে একটা সময় গিয়ে। কারণ এটা হচ্ছে এত কম পড়াশোনা, ফিজিক্সেই সবচেয়ে কম পড়াশোনা। বাট এখানে ফিজিক্সের কোশ্চেন হচ্ছে তোমরা ইন্টারে যে কোশ্চেন গুলা বেশি দেখছো, ফর্মুলা গুলা, ম্যাথ গুলা, এগুলার হচ্ছে কোনো গুরুত্ব নাই বলতে একেবারে যে নাই তা না। যেমন তোমার সূত্রগুলা তো জানা লাগবে অবশ্যই। তুমি যদি কিছু মানে একেবারে জেনারেল ফর্মুলা গুলো তো তোমার জানা থাকা লাগবে। কারণ এইখানে হচ্ছে জেনারেল ফর্মুলা দিয়ে অল্প কিছু ম্যাথ আসে, যেটা হচ্ছে তুমি ফর্মুলাটা জানা থাকলে তুমি আহ, মনে মনে এই অঙ্কগুলা করে ফেলতে পারবা। আর একটা কথা হচ্ছে ফিজিক্সের কোশ্চেন গুলা আসে হচ্ছে যেখানে তোমার চোখ যায় নাই বা তুমি কখনো গুরুত্ব দাও নাই, সেগুলা থেকে বেশি কোশ্চেন আসবে। যেমন হচ্ছে, আর ফিজিক্সের যে কোশ্চেন আসে এটা খুবই ইজি কোশ্চেন, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি তোমাদের তারপরও কোশ্চেন গুলা বলে দিচ্ছি। দেখো, বলা আছে গত বছরের কোশ্চেনটা, যদি কোনো বস্তু ভূমির উপর তোলা হয় তবে কোন শক্তির বিপরীতে কাজটি করা হলো। এটা মানে আহ, যে মানে ফিজিক্স ধরছে সেই পারবে যে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হয়, সুতরাং এটা একটা অভিকর্ষ। ভূমির উপর যদি কোনো বস্তু তোলা হয় আহ, সেটা হচ্ছে অভিকর্ষ বল। বাট এইখানে অভিকর্ষটা ছিল না, আমরা জানি যে পৃথিবী আর একটা বস্তুর মধ্যে যে বল সেটা হচ্ছে অভিকর্ষ, আর বাকি দুইটা বস্তু হইলে হচ্ছে মধ্যাকর্ষণ। সো এইখানে যেহেতু অপশনে অভিকর্ষ ছিল না, সুতরাং মধ্যাকর্ষণ। দেখছো কত ইজি কোশ্চেন। আর একটা হচ্ছে, আমি ম্যাথ গুলা দেখাই দিই, দুই একটা ম্যাথ। একটা হচ্ছে, একটি 2 কেজি ভরের বস্তু 10 মিটার উচ্চতা থেকে পড়লে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তের গতিশক্তি কত হবে। দেখো কত ইজি কোশ্চেন। মানে ভর দেয়া আছে, উচ্চতা দেয়া আছে, এবং ভূমি স্পর্শ করার মুহূর্ত যে আহ, গতিশক্তিটা এটা চাইছে। আমরা জানি কি যে ভূমি স্পর্শ করার মুহূর্তে যে গতিশক্তি ওইটাই হচ্ছে আহ, বিভব শক্তি। হ্যাঁ, স্পর্শ গতিশক্তি আমরা জানি যে হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি, আর সর্বনিম্ন মানে ভূমিতে যে ভূমি স্পর্শ করার মুহূর্তে যে গতিশক্তিটা, এটা হচ্ছে সমান। তো এখানে এমজি এইচ দিয়ে তুমি অঙ্কটা করলেই কিন্তু হয়ে যাচ্ছে। ভর হচ্ছে আহ, আমি দেখাই দিচ্ছি। ভর হচ্ছে তোমার হচ্ছে 2 কেজি। এই যে 2 কেজি ভর, এমজি এইচ 2 × 9.8 ইন্টু হচ্ছে 10 মিটার উচ্চতা। দেখো এই পয়েন্টটা উঠাই দিলাম, নিচে 10 দিলাম, 10 কাটা 98 দিবানি হচ্ছে 196। হ্যাঁ, বাট 196 অ্যান্সারে ছিল না, এটা হচ্ছে ব্লাঙ্ক কোশ্চেন। তোমার এইটা খেয়াল রাখতে হবে। আমি হচ্ছে এইটা দাগাই দিয়ে আসছিলাম, তোমার 19.6 জুল হচ্ছে অ্যান্সারে ছিল। এইটা দেখো কত বড় একটা সমস্যা। 19.6 জুল অ্যান্সারে ছিল, বাট আমি অ্যান্সার বের করছি 196, বাট ব্ল্যাঙ্ক কোশ্চেন রাখতে হবে, আমি রাখি নাই। আমি তোমার পণ্ডিত করে হচ্ছে 19.6 রাইখে আসছি, যে অনেকটা মিল আছে এই জন্য আমি রাইখে আসছি। এটা হচ্ছে ভুল করছি। সব ব্ল্যাঙ্ক থাকলে ব্ল্যাঙ্কই দাগাইতে হবে, এটা হচ্ছে বড় একটা ব্যাপার। এরপরে দেখো একটা কোশ্চেন আছে, 10 কেজি বস্তু যদি 12 মিটার/সেকেন্ডে চলে তবে এর গতিবেগ কত হবে। দেখো আহ, ভর দেয়া আছে এবং হচ্ছে বেগ দেয়া আছে, সুতরাং মোমেন্টামটা চাইছে, ভরবেগ চাইছে। সুতরাং দুইটা গুণ করে দিলে, ভর আর বেগের গুণ করলে কি মোমেন্টাম, ভরবেগ। সো তুমি দেখো আহ, ভর দেয়া আছে 10 কেজি আর বেগ আছে 12 মিটার পার সেকেন্ড, 12 আর 10 গুণ করলে হচ্ছে 120।
সো এই যে আমি এতটুকু বলতে যাচ্ছিলাম যে এমন যে ম্যাথ গুলা থাকবে তোমার ভয় পাওয়ার কারণ নাই, এত ইজি কোশ্চেন থাকবে তুমি ইমেজিন করতে পারবা না। সো এই ছিল হচ্ছে ম্যাথের অ্যানালাইসিস। সো আমি পরে এ ব্যাপারে আরো বিস্তারিত তোমাদের বলে দেব। সো কি পড়াশোনা করতে হবে সেটা হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন গুলা, মানে যেগুলা তোমার বড় ম্যাথ না, ব্যাখ্যা টাইপ কোশ্চেন না, ফর্মুলা তোমার প্রমাণ করে দেখান লাগবে না, এই ধরনের কোশ্চেন গুলা থাকবে। সাপোজ তোমার হচ্ছে ভেক্টর রাশি আর হচ্ছে স্কেলার রাশি, এর অনেকগুলা উদাহরণ আছে, এক্সাম্পল আছে। যেমন হচ্ছে ভেক্টর রাশির অনেকগুলা উদাহরণ আমি বলি, এই দুইটা হচ্ছে অনেকগুলা উদাহরণ আছে। সো তোমার হচ্ছে একটা পড়লেই কিন্তু তুমি একটার যতগুলা এক্সাম্পল আছে তুমি সেইগুলা হচ্ছে মুখস্থ করবা, বাকিটা তুমি রেখে দিবা। যেমন হচ্ছে ভেক্টর রাশির যে উদাহরণগুলো আমি বলি, দৈর্ঘ্য, আহ ভরবেগ, ওজন, ভ্রামক, সান্দ্রতা, টর্ক, পৃষ্ঠটান, মহাকর্ষ, প্রাবল্য। আর হচ্ছে তোমার হচ্ছে দৈর্ঘ্য, ভর, দ্রুতিকার, শক্তি, সময়, তাপমাত্রা, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। হ্যাঁ, সো এর বাদে যেগুলা থাকবে সেগুলো হচ্ছে স্কেলার রাশি। সো তোমার একটা পড়লেই কিন্তু এখানে হচ্ছে। সো দেখছো মানে উদাহরণগুলা কোথায় উদাহরণ আছে, বা এগুলা আছে ক্লাস না নিলে তুমি বুঝতে পারবে না। অবশ্য তুমি যে কোচিং এ থাকবা ইনশাল্লাহ সেখান থেকে তুমি দেখলে অবশ্যই পারবা। আর যদি তোমাদের বেশি জানতে ইচ্ছে করে ভাইকে তুমি এনশিওর করো, আমি ইনশাল্লাহ ক্লাস নিয়ে দেখাই দেবো কিভাবে পড়াশোনা করতে হবে। সো ভাই মেইন কথা হচ্ছে থিওরিটিক্যাল পড়াশোনা করতে হবে, মানে এমসিকিউ যেখান থেকে আসতে পারে তোমার মনে হয়, বা কোচিং থেকে যে বইগুলা দাগাই দিবে, এইগুলা হচ্ছে পড়াশোনা। সো ভাই, রাখবি ভাই। ওকে, ধন্যবাদ ইস্তিয়াক। তোমাকে জি আসলে সবাইকে ভাই, যারা যুক্ত আসলে হয়েছে মানে তাদেরকেও একবার কি ধন্যবাদ। বলবো, মানে ক্লাস ক্লাস না নিয়ে ভাই এইগুলা বোঝানো সম্ভব না ভাই, মানে মাফ করবেন, মানে আমি তেমন ভাবে বুঝাইতে পারতেছি না আসলে কেমন ধরনের কোশ্চেন গুলো আসবে। এগুলা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করলে হচ্ছে বোঝা যায় যে কোন টাইপের কোশ্চেন গুলো আসবে। সো এইভাবে বোঝানোর কোনো ওয়ে নাই আমি মনে করি ভাই, মাফ করবেন এর জন্য। তোমরাও কেউ করো না, মানে মনে কষ্ট নিও না, মানে এর জন্য হচ্ছে ক্লাস নিতে হবে, মানে ফিজিক্স বোঝানোর জন্য তোমাদের হচ্ছে ক্লাস নিতে হবে। তারপরে আমি যেটুকু তোমাদের এনশিওর করলাম যে থিওরিটিক্যাল কোশ্চেন গুলা পড়াশোনা করতে হবে। সাপোজ আমি আর একটু বলি যে তোমার হচ্ছে এই এক্সাম্পল টাইপ কোশ্চেন গুলা পড়বা, শখ যেখানে শখ থাকবে শখের কোশ্চেন গুলা পড়বা, আহ বিভিন্ন মান দেয়া থাকে ওই মানগুলা পড়বা। তারপরে হচ্ছে যেমন গত বছর একটা কোশ্চেন আসছিল যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির বাষ্পচাপ কত, 760 মিলিমিটার পারদ চাপ। এটা হচ্ছে একটা লাস্টের অধ্যায়ে, এটা হচ্ছে একেবারে শেষের অধ্যায়ে। তোমার হচ্ছে সব থেকে অনেকগুলা কোশ্চেন আসছে গতবার। এটা হচ্ছে তোমার আদর্শ গ্যাসের গতিতত্ত্ব, একটা ছক আছে লাস্টের দিকে, ওই ছক থেকে কোশ্চেনটা আসছে। ইসের ছক থেকে ওই আহ প্রাবল্যের একটা ছক আছে তোমার হচ্ছে তরঙ্গের অধ্যায়ে, ওই ছক থেকে একটা কোশ্চেন আসছিল। সো ছক ছক যেখানে আছে ওইখান থেকে কোশ্চেন গুলা বেশি আসে, বা মুখস্থ বা মানগুলা, যেমন কাছের কাছের ইসের তোমার শিশিরাঙ্কের শিশিরাঙ্কের কতগুলা মান আছে, তারপর হচ্ছে বাষ্পচাপের মানগুলা, গ্লাইসারের উৎপাদক, এই যে বিভিন্ন ধরনের মানগুলা ছকের ভিতরে থাকে এগুলা তোমার বেশি বেশি পড়তে হবে। তারপর হচ্ছে ইলেকট্রোলাইটের মানগুলা, যেমন পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানগুলা, এগুলা হচ্ছে বেশি বেশি পড়তে হবে, এইখান থেকে বেশি কোশ্চেন আসে। আর হচ্ছে বেশি কোশ্চেন আসে হচ্ছে তোমার হচ্ছে আহ যেমন কয়েকটা সংজ্ঞা থাকে, এক জায়গায় অনেকগুলা সংজ্ঞা আছে, ওই সংজ্ঞাগুলা তোমার একটা সংজ্ঞা উঠাই দিবে তোমার, তখন অপশনে ওর সাথে রিলেটেড যে অন্য অন্য টপিক গুলার সংজ্ঞা ওইগুলা দেয়া থাকবে, তোমার হচ্ছে ওই নির্দিষ্ট ওই বলা থাকবে এই সংজ্ঞাটি নিচের কোনটির। সো তোমার আম, যে যেটা কারেক্ট হবে ওইটা দাগাই দিয়ে আসতে হবে ভাই। সো আচ্ছা, আগাই যান, এর ক্লাস নিয়ে দেখাইতে হবে, এটা আসলে যেটুকু পারছি যাই ভাই। হোক, আমরা পরবর্তীতে হয়তো বা আমরা ক্লাসের আয়োজন করব পদার্থবিজ্ঞানে, যদি যারা আমার সাথে যুক্ত হচ্ছে সামনে পরীক্ষা দেবে, ভর্তি পরীক্ষা, তারা যদি চায় যে একটা ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করি আমরা পদার্থবিজ্ঞান সম্পর্কে, তাহলে অবশ্যই আমরা
পদার্থবিজ্ঞানের একটি ক্লাসের আয়োজন করবো ইনশাল্লাহ। তো দেখা যাচ্ছে যে অনেকে জি কোয়েশ্চেন ভাই। করেছে কমেন্ট বক্সে। আপনি হচ্ছে একটা কোয়েশ্চেন করছে যে জি আমার ভাই। জানা মতে ইস্তিয়াক ছিল ম্যাথ বেস, ম্যাথ ফিজিক্স এগুলো হচ্ছে ইস্তিয়াকের ভালো লাগতো, কিন্তু বায়োলজি পড়তে চাইতো না তেমন। তাহলে বায়োলজিটা কিভাবে কভার করলো? এটা হচ্ছে বাপ্পি কোয়েশ্চেন করছে তোমাকে। আমি ছোটবেলা থেকেই মানে একটা কথা বিশ্বাস করতাম ভাই, সেটা হচ্ছে যারা ম্যাথে একটু ভালো থাকে তারা হচ্ছে, তার যে সাবজেক্ট দেয়া হোক না কেন ভাই, সে কভার করে উঠতে পারবে। কারণ ম্যাথ এমন একটা সাবজেক্ট, তাকে এত মানে ক্যালকুলেশন করতে হয়, মাথার ভিতরে এত ক্যালকুলেশন রাখতে হয়, মানে এত ক্যালকুলেশন করতে করতে তার মেধাটা কিন্তু এক সময় ডেভেলপ হয়, মানে কি বলবো, ডেভেলপ হয়। সো আমি মনে করি যার ম্যাথের মেধা আছে, মানে এটাই মানে গর্ব না আসলে, মানে আমি আমার ইনোসেন্স থেকে বলছি যে যাদের ম্যাথের মেধা আছে তারা অবশ্যই অন্যান্য সাবজেক্ট কভার করে উঠতে পারে। আচ্ছা, আরো একটা হচ্ছে কোয়েশ্চেন করছে তোমাকে ঐশী রায়। ঐশী রায় কোয়েশ্চেন করছে যে ভাইয়া রসায়নের বিষয় একটু বললেন, কোন ধরনের টপিক বেশি গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই সাবজেক্ট ভালো করা যায়, একটু ধারণা দিয়ে। ভাইয়া এগুলা তো ক্লাস না নিলে বোঝানো সম্ভব না, আমি আগেই বলছি। আহ, তো আমি তোমাদের বলছি যে শুধু ফিজিক্স না, তুমি অল সাবজেক্টের থিওরিটিক্যাল কোশ্চেন, মানে তোমার যেখানে হচ্ছে আহ, কোনো ম্যাথ থাকবে না বা এমসিকিউ টাইপ তুমি মনে করো যে হইতে পারে, তোমার এখন প্যারা নেওয়ার দরকার নাই, তুমি জাস্ট জাইনা রাখো যে এমসিকিউ আসে, এবং সেটা হচ্ছে খুবই মানে যেখানে তোমার ইন্টারে থাকতে চোখ যায় নাই, এইচএসসি তে থাকতে চোখ যায় নাই, সেইখান থেকে কোশ্চেন আসে, তোমার পড়তে হবে। তো তুমি এর পরবর্তীতে হয়তো বা ক্লাস নিলে তোমাদের বুঝাইতে পারবো যে আসলে এইভাবে এইভাবে পড়াশোনা করতে হবে। সো কেমিস্ট্রি না, অল অল সাবজেক্টে তুমি সে টেক্সট বই ভালো করে মানে পড়তে হবে, থিওরি গুলা অনেক মাথায়, কনসেপ্ট গুলা বারবার পড়ে হচ্ছে মুখস্থ করতে হবে। সো এক সময় দেখবা যে তোমার পড়াটা ভালোভাবে কাভার হয়ে যাচ্ছে এবং তুমি যেখান থেকে কোশ্চেন করা হচ্ছে তুমি পারতেছো। আর এটা হচ্ছে তোমার এখন ভয় পাওয়ার কারণ নাই, কারণ হচ্ছে বই থেকে কোশ্চেন গুলো আসবে 95। আমি আমি কি বলবো, যদি আমারে সুযোগ দেওয়া হইতো আমি কোশ্চেন অ্যানালাইসিস করে ভাই, আমি 95টা কোশ্চেন আমি যে বইগুলোর নাম বলছি এই বই থেকে আমি বের করে দিতে পারবো, এবং একেবারে হুবহু কোশ্চেন ভাই বই থেকে। সো আর এইগুলার বেশিরভাগ কোশ্চেন 95-এর বলছি না, সে 90 90টা কোশ্চেন আপনার আমি কোচিং থেকে যে দাগাই দিছে বইটা, ওইখান থেকে কমন পড়ছে। বাট অনেকে ই করে পণ্ডিতি করতে যে বিভিন্ন ধরনের বই পড়ে, বিভিন্ন রাইটারের বই পড়ে, তখন তথ্যগুলা গোলাই ফেলে। মানে সাপোজ ভাই একটা রাইটারের তথ্য একরকম দেয়া আছে, আর এক রাইটারে মনে করেন সাপোজ একটা আহ, মাপ, একটা মাপ এইটা হচ্ছে আপনার এক রাইটারে সাপোজ 10 দেওয়া, আর এক রাইটারে ওইটাই 12 দেওয়া। সো এরকম 3-4টা রাইটার পড়লে দেখা যাবে যে 10, 12, 13 কোনগুলা আসলে কনফার্ম মানে হবে। এটা হচ্ছে আমি যে বইগুলা বলছি এই বইগুলা থেকে হচ্ছে স্যাররা কোশ্চেন করে, মানে আহ, এখন পর্যন্ত মানে আহ, সেই মেডিকেলের প্রথম জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত স্যাররা যত কোশ্চেন করছে, আমি যে রাইটারের নামগুলা বলছি এইখান থেকে কোশ্চেন করে। দুই একটা কোশ্চেন হয়তো বা কোনো স্যার অন্য রাইটার থেকে ঢুকাই দেয়, দুই একটা কোশ্চেন, মানে সবগুলা না। সো তুমি 95টা কোশ্চেন যদি তুমি বই থেকে, এইসব বই থেকে থিওরি পড়ে বা ভালো বারবার পড়াশোনা করে যদি কমন পড়ে, তোমার অন্য রাইটারের বই পড়ার দরকার নাই। সো তুমি হচ্ছে এখন এতটুকু মাথায় রাখো যে হচ্ছে আহ, এই আমি যে রাইটার গুলা বললাম এর যে আহ, যে পড়াটা এইটা কোচিং থেকে যে দাগাই দিবে, এগুলা বারবার পড়তে হবে। সো তুমি কোচিং এ গেলেই বুঝতে পারবা যে কেমিস্ট্রি কিভাবে পড়তে হবে, ফিজিক্স কেমনে পড়তে হবে, সবগুলার পড়ার ধরন একই। সো তুমি দুই একটা ক্লাস করলেই বা ই করলেই বুঝতে পারবা সবকিছু ভাই। হ্যাঁ, ধন্যবাদ ইস্তিয়াক। এবং দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত হয়েছেন এবং অনেকেই ইস্তিয়াকের জন্য শুভকামনা জানাচ্ছেন। যারা কমেন্টের মাধ্যমে তাদের মতামত জানাচ্ছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এবং ইস্তিয়াক কিন্তু বারবারই একটা কথা বলতেছে যে
অ্যানালিসিস করে হচ্ছে পড়াশোনা করতে হবে, যে বিগত বছরের প্রশ্নগুলো ফলো করতে হবে, যে কোন টাইপের জি প্রশ্ন ভাই, জি আসে। জি কিন্তু যারা জি ভাই। পরীক্ষার্থী আছে তারা কিন্তু এই সম্পর্কে জানতে পারবে। তো আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী প্রশ্নে ইস্তেকের কাছে, যে একজন মেডিকেলে চান্স পাওয়ার জন্য ন্যূনতম আসলে কত সময় পড়া দরকার, দিনের মধ্যে আসলে কতটা টাইম পড়াশোনার সাথে দেয়া দরকার? আসলে ভাই, আহ, সবার মেধার লেভেল একরকম না। আহ, পড়ার জন্য কোনো টাইম নাই। সো একটা টাইম হচ্ছে তোমার হচ্ছে তোমার কোচিং থেকে যে পড়াটা দিবে, বা 2-3টা চ্যাপ্টার থাকবে পড়ার জন্য প্রত্যেক দিন। এবং হচ্ছে তোমার সাথে হচ্ছে জিকে থাকবে, জিকে আর ইংলিশের জন্য মাত্র 2টা ক্লাস নেয় বা একটা, এরকম নেয়। বাট তোমার হচ্ছে এই 2টা সাবজেক্ট প্রত্যেক দিনের প্রত্যেক দিন তোমার 2 ঘন্টা সময় বের করে পড়তে হবে। মিনিমাম 10 পেজ করে ইংলিশ, 10 পেজ, জিকে হচ্ছে 5 পেজ করে পড়তে হবে। আর আর হচ্ছে ওই যে যে 3টা চ্যাপ্টার, এই 3-4টা চ্যাপ্টার যা সময় লাগে, এই সময়ের ভিতর তোমার হচ্ছে তুমি তোমার মেধা কতটুকু আমি জানি না, বাট আমি তোমাকে সাজেস্ট করবো হচ্ছে তুমি এই যে যে পড়াটা, প্রত্যেক দিনের পড়াটা তোমার কাভার করতে তোমার যদি 24 ঘন্টা লাগে তুমি 24 ঘন্টা পড়বা, যদি 10 ঘন্টা সময় লাগে 10 ঘন্টা, যদি 4 ঘন্টা সময় লাগে 4 ঘন্টা। বাট এটা হচ্ছে একবার পড়া যাবে না, মিনিমাম 3-4 বার পড়তে হবে। এই 3-4 বার কাভার করতে যতটুকু সময় লাগে এতটুকু পড়তে হবে। আমার আমার যতটুকু সময় লাগছে আমি ততটুকুই পড়ছি। সো ভাই, হ্যাঁ, আচ্ছা, অবশ্যই গুরুত্বপূর্ণ একটি তথ্য, যে আসলে মানুষের সবার ধারণ ক্ষমতা কিন্তু এক না। এই কারণে হচ্ছে কার কতটুকু সময় আসলে পড়াশোনা করা দরকার এটা তার নিজের উপর ডিপেন্ড করে। অনেক সুন্দরভাবে প্রশ্ন উত্তর দিল ইস্তিয়াককে অনেক বেশি ধন্যবাদ তার এত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। এবং যারা যুক্ত হচ্ছে আমাদের সাথে, আহ, ভবিষ্যৎ মেডিকেল টেস্ট এক্সামিনি, বা বলা যায় যে ভর্তি যোদ্ধা বা ভর্তি যুদ্ধ যে হয় তার যে অংশগ্রহণ করবে তোমরা। তো আমরা লাইভের প্রায় শেষে চলে এসেছি এবং দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছে, সবাইকে আরো একবার ধন্যবাদ জানতে চাই। এবং তোমরা যদি এই অ্যাডমিশন টেস্ট বিষয়ে বা পড়াশোনা বিষয়ে কোন ধরনের গাইডলাইন চাও এবং এইভাবে আরো লাইভ তোমাদের দরকার হয়, তাহলে অবশ্যই আমরা লাইভ করব। এবং এই জন্য তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিতে পারো যে কোন বিষয়ে আমরা লাইভ করব। তো আমরা হচ্ছে লাইভের শেষে চলে আসছি। ইস্তেকের কাছে সর্বশেষ প্রশ্ন, যে তুমি যখন মেডিকেলে চান্স পেলে আসলে তারপরে তোমার অনুভূতিটা কেমন ছিল? ভাইয়া, এটা আসলে আহ, এমন একটা অনুভূতি যেটা আসলে আই ক্যান নট এক্সপ্লেইন ইন মাই ওয়ার্ড। আসলে এত আনন্দ ঘন মুহূর্ত, আমার জীবনের সেরা একটা দিন ছিল। আমি মানে আমার বিগত যে দিনগুলা ছিল তার থেকে মানে সবচেয়ে ভালো যে একটা আনন্দ ঘন মুহূর্ত সেই দিনটা ছিল। আমি ওই দিনটা এখনো ভুলি নাই। ওই দিন হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছিল, আমি জায়নামাজে ছিলাম ভাইয়া। তো ওই দিন হচ্ছে আমি কান্নাকাটি করতেছিলাম আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি আমাকে ভালো কিছু দান করো। সো আমি অনেক মানে অনুনয় বিনয়ের সঙ্গে আল্লাহর কাছে চাইছি। এবং আমি একটা সময় ভয় পাচ্ছিলাম, রেজাল্ট আসছে না আসছে না, আমি ভয় পাচ্ছিলাম যে আসলে কি হবে। আমি আহ, আমি যে কোশ্চেন গুলা দাগাইছিলাম, মানে আমার হচ্ছে টার্গেট ছিল ঢাকা মেডিকেল কলেজ। অলওয়েজ ভাই, মানে এটা ফ্লাটারিং না। আমার হচ্ছে কোচিং থেকেও আপনার সবসময় ই করতো, ডিজার্ভ করতো যে আমি টপ 50-তে থাকবো, আমি যে কোচিং এ ছিলাম। মানে আমার রেজাল্ট গুলাও বরাবরের মতো অনেক ভালো ছিল। মানে অনেক হার্ড হার্ড কোশ্চেনে আমি 90 আপ সবসময় পাই আসছি। বাট পরীক্ষার সময় ইজি কোশ্চেনই হয়েছে, বাট আমি ভুলাই ফেলছি। যাই হোক, বা তাড়াহুড়ার কারণে আমি কিছু কিছু কোশ্চেন ভুল করে আসছি। যেমন হচ্ছে একটা কোশ্চেন সাপোজ বলি, যে শুধু নয় নয় দেখি নাই, মানে আহ, বলা ছিল যে নিচের কোনটি বই করা গ্রন্থি নয়, আমি এই নয়টা খেয়াল করি নাই, এর জন্য হচ্ছে আমার একটা কোশ্চেন ভুল হয়ে গেল। এরকম আরো অনেক কোশ্চেন আমি ভুল করে আসছি, ওই যে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক কোশ্চেন গুলা। সো টপ 50-তে সবসময় আশা করতো কোচিং থেকে। তারপরও আমি একটা সময় 74টা কোশ্চেন আমি সলিউশন করি, এবং আল্লাহর রহমতে সেখান থেকে আমার একটা ভুল যায়।
74টা কোশ্চেন আমি করছিলাম, কারেক্ট করছিলাম, এবং একটা কোশ্চেন ভুল গেছিল। সো আমি একটা সময় ভয় পাচ্ছিলাম যে কাট মার্কস কত হবে, ওই জায়নামাজে বসে ভয় পাচ্ছিলাম। তারপর আমি কান্নাকাটি করতেছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে ভালো একটা ফল দাও। সো একটা সময় যখন রেজাল্টটা আমার ভাই আমাকে ফোন করে জানায়, তখন আমি মানে সাথে সাথে মানে কেঁদে দিছি ভাই, বলতে পারবো না এই সিচুয়েশনটা। মানে এত একটা আনন্দ ঘন মুহূর্ত ভাই, বলার মতো না। আমার মা বাবা এত খুশি হয়েছে, মানে মা বাবার হয়তোবা এর থেকে বড় চা আর থাকতে পারে না। সো এটাই, তোমরা যখন চান্স পাবা দেখবা যে তোমরা এখন হয়তোবা এটা ফিল করতে পারতেছো না, বাট যখন তুমি চান্স পাবা, তোমার মা বাবার অনুভূতি, তোমার অনুভূতি এতটা প্রখর হবে, তুমি কল্পনা এখন হয়তোবা তুমি বুঝতেছো না, বাট তুমি যেদিন চান্সটা পাবা, মেডিকেলে চান্স পাবা, তখন দেখবা হচ্ছে সেই মুহূর্তটার যে একটা পরিবেশ তুমি দেখতে পাবা। সো ভাই, মানে আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। মানে আসলে তোমরা যখন চান্স পাবা এটা তোমরা ফিল করতে পারবা, আমি আশা করি। হ্যাঁ, অবশ্যই। আসলে আমার মনে হয় যে এইরকম একটা ঘটনা বা একটা প্রাপ্তি, এটা সারা জীবনে অন্যতম একটা প্রাপ্তি আমি মনে করি। এবং আহ, যে কথাটা ইস্তিয়াক বললো যে আমাদের ভর্তি পরীক্ষা কিন্তু ও যে একটা মিস করছে যে নয় দেখে নাই, যে নিচের কোনটি মানে না এই টাইপের। তো এরকম টেকনিক্যাল কোয়েশ্চেন থাকে কিন্তু অ্যাডমিশন টেস্টে, যে নিচের কোনটি সঠিক জি নয় ভাই। এই একটা। জি। এখানে জি। কিন্তু যদি আমরা প্রশ্নটা ঠিকভাবে না পড়ি তাহলে কিন্তু প্রবলেম। এই কারণে হচ্ছে আমাদের আগে থেকেই এই ধরনের অভ্যাস করতে হবে যে প্রশ্নগুলো ঠিকভাবে পড়া এবং প্রশ্ন অ্যানালাইজ করে পড়া। এবং এই ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন যে থাকে এইগুলোর ফাঁদে যেন আমরা না পড়ি। এবং আমাদের আজকের না এই ভাই, যে লাইভ। আমি আমি তিনটা কোশ্চেন ব্ল্যাঙ্ক ছিল, বাট আমি জানতাম যে কোশ্চেন গুলা মানে আমার অ্যান্সারটা মিলতেছে না, তারপরও আমি দাগাই আসছি। কারণ আমি ওইভাবে বিলিভ করতাম না যে আসলে ব্ল্যাঙ্ক কোশ্চেন রাখা যাবে কিনা। আমি আসলে ব্ল্যাঙ্ক কোশ্চেন গুলা তারপর আমি দাগাই আসছি, এই জন্য আমার অনেকগুলা কোশ্চেন ভুল গেছে। কারণ এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় মেবি 4-5টা ব্ল্যাঙ্ক কোশ্চেন ছিল, আমি 3টার মতো ব্ল্যাঙ্ক কোশ্চেন আমি সলভ করে আসছি, মানে পণ্ডিতি করে। এই জন্য আমার হয়তোবা আল্লাহ ভালো জানেন, চায় নাই হয়তোবা, ভালো চাইছেন, যাই হোক। হ্যাঁ, হ্যাঁ, আসলে আমরা জানি যে ভর্তি পরীক্ষা এত যে প্রতিযোগিতা, যে 0.2 বা 0.5 এর জন্য কিন্তু সিরিয়াল অনেক দূরে চলে যায়। তো এই কারণে হচ্ছে এই যে একটা সিঙ্গেল কোয়েশ্চেন কিন্তু অনেক বেশি জি ভাই, জি। গুরুত্ব। আমার আমার ভাইয়া শুনেন, আমার থেকে একটা কোশ্চেন বেশি হয়েছে যার, সে হচ্ছে 1600 কত জন সিরিয়াল, আর আমার হচ্ছে একটা কোশ্চেন কম হয়েছে, এই জন্য 1700 কত জন সিরিয়াল চলে গেছে, 1772। আর হচ্ছে 1600 মতো কাছাকাছি ওইরকম একটা সিরিয়াল, মানে বিশাল একটা গ্যাপ কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, এরকম হয় আসলে। কারণ চট্টগ্রাম ভার্সিটি হচ্ছে কি, আমার সিরিয়াল কিন্তু 0.5 এর জন্য আমার ফ্রেন্ড আর আমার সিরিয়াল হচ্ছে 1500 ডিফারেন্স হয়ে গেছিল। ও হচ্ছে আমার থেকে 0.5 কম পাওয়ার ও। কারণে আমার সিরিয়াল 1500 পেছনে চলে গেছে। তো এটাই হচ্ছে অ্যাডমিশন জি টেস্ট ভাই। কিন্তু অনেক বেশি জি। আহ, খেয়াল রেখে পরীক্ষা দিতে হয়। তারপর হচ্ছে টেকনিক্যাল কোয়েশ্চেন গুলো খেয়াল করতে হয়। তো আজকে লাইভের মাধ্যমে আমরা এই মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, কিভাবে পরীক্ষা দিতে হয়, কিভাবে প্রিপারেশন নিতে হয় এবং পরীক্ষার যে মান বন্টন। এবং যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন, হয়তোবা প্রথম দিক থেকে আমার সাথে লাইভে যুক্ত ছিলেন না, আপনারা কিন্তু লাইভ শেষ হওয়ার পরে প্রথম থেকে লাইভটা দেখে নিতে পারেন যে ইস্তিয়াক কোন কোন বইগুলো রেফার করেছে, যে এই ওই বইগুলো থেকে কমন পড়ে। আপনি কিন্তু ওই বই ফলো করতে পারেন। এছাড়া হচ্ছে গিয়ে যে যে কোচিং এ ভর্তি হয়েছেন ওই কোচিং থেকে যে গাইডলাইন দিবে, আপনারা যদি সেই গাইডলাইন ফলো করেন অবশ্যই ভালো কোনো ফল আপনার জন্য অপেক্ষা করছে। এবং অবশ্যই পরিশ্রম করতে হবে, কারণ সফলতার কোনো শর্টকাট নেই ভাই। এই কারণে সবাই হচ্ছে গিয়ে পরিশ্রম করতে হবে এবং পড়াশোনা করতে হবে যতক্ষণ আপনার ধারণ ক্ষমতা আছে, বা যতটুকু সময় আপনার দরকার আপনার এই যে কোর্স ফুলফিল করতে। তো ইস্তেকে অনেক বেশি ধন্যবাদ যে আমাদের সাথে তার মূল্যবান সময় দিয়েছে আমাদের লাইভে। এবং ভাইয়া, ভাইয়া আমারে আর একটু সময় দেওয়া দরকার ভাই। জি, বলো বলো। ভাইয়া শেষ কথা হচ্ছে, আমি এর আগে কখনো লাইভে আসি নাই, কোনো সেমিনারেও অ্যাটেন্ড করি নাই, বা কখনো মানে কোনো শোতে যাওয়া হয় নাই, এই জন্য হয়তোবা কথাগুলা আমি গুছাই বলতে পারি নাই। এই জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আসলে অভ্যাস হয়ে যাবে, এখন হয়তোবা আমার কথাগুলা জড়তা একটু আছে, এগুলা সবাই দেখতেছে, মানে আমি খুবই মানে জড়াই ফেলতেছি কথাগুলা, সাজাই গুছাই বলতে পারতেছি না। আসলে এইগুলা থাকবে না।
ইনশাল্লাহ মেডিকেলে যখন যাব এত এত পরিমাণ ভাইবা দিতে হয়, সো এই জড়তাটা একসময় কেটে যাবে। সো আমার এই জড়তার জন্য আমি তোমাদের সবার কাছে মাপ চাচ্ছি। সবাই নিজের ভাইয়ের মতো ক্ষমা করবা, নিজের ভাই হিসেবে দেখবা। আর কোনো সমস্যা হলে আমার আইডি তো আছে, আমাকে নক দিবা ইনশাল্লাহ। আমি তোমরা যদি আমাকে ব্যক্তিগতভাবে নক দাও, আমি ইনশাল্লাহ তোমাকে সময় দিব, আমার যত ব্যস্ততা থাকুক। কারণ আমি চাই তোমরা ভালো কিছু হও, ভালো কিছু হয়ে দেশের মুখ উজ্জ্বল করো, দেশের সেবা করো। এই ভাই। হ্যাঁ, অবশ্যই। আহ, এই জন্য ইস্তিয়াককে আসলে ধন্যবাদ দিতে হয় যে অনেকেই হচ্ছে গিয়ে তারা সফল হয় বাট অন্যকে সময় দিতে যায় না। এই দিক থেকে ইস্তিয়াককে অনেক বেশি ধন্যবাদ যে সে সবার জন্য একটা, মানে তার দরজা হচ্ছে সবার জন্য খোলা, যে কে কারো যদি কোনো জি প্রয়োজন ভাই, হয় জি ভাই, জি যে ভাই, অলওয়েজ ভাই, আমি অলওয়েজ সবার দিব, হেল্প করব। যদি মানে আমার সামর্থ্য সাধ্য অনুযায়ী আমি যতটুকু পারি আমি সাহায্য সহযোগিতা করব। হ্যাঁ, আর হচ্ছে যে জড়তার কথাটা আসলো, প্রথম প্রথম আসলে অনেকেরই জড়তা থাকে, সবারই থাকে। আমার হচ্ছে গিয়ে এই যে কলেজে যখন ভর্তি হইলাম, এই যে শশীগড় কলেজে, তখন কিন্তু আমি আসলে জীবনে জি এর আগে স্টেজে প্রোগ্রাম করিনি। বাট কলেজে গিয়ে ফার্স্ট একটা মঞ্চ নাটক জি করলাম। এরপর হচ্ছে গিয়ে ওই যে নবীন বরণে উপস্থাপনা করলাম। এরপর হচ্ছে গিয়ে যখন আমি আবার ভার্সিটি লাইফে আসলাম, তখন ফার্স্ট ওরিয়েন্টেশনে বক্তব্য দিলাম। এরপর থেকে অনেকগুলো ভাইবা দিলাম। জি এখন মোটামুটি হচ্ছে গিয়ে জড়তা হালকা হালকা কাটতেছে। তো একটা সময় আসলে এগুলো থাকবে না, যখন প্র্যাকটিস হয়ে যাবে। তো ইস্তেকের জন্য জি ভাই, শুভকামনা। জি সে ভবিষ্যতে আসলে আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে, এই সাথে হচ্ছে তার পরিবারের মুখ উজ্জ্বল করবে। কারণ বর্তমানে তার সামনে যেই সুযোগটা তৈরি হয়েছে তার পরিশ্রমের ফলে, আশা করি সে সেটার সদ্ব্যবহার করবে। তো ধন্যবাদ ইস্তিয়াককে, এবং জি সেই ভাই, সাথে আমরা ইনশাল্লাহ। আমাদের লাইভটা শেষ করতে যাচ্ছি। এবং সবার প্রতি অনেক জি বেশি ভাই, কৃতজ্ঞ যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে। এবং আপনারা কোন বিষয়ে লাইভ চান কিংবা কোন বিষয়ে তথ্যবহুল ভিডিও চান, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা সেই আসলে আপনাদের কমেন্ট উপর ভিত্তি করে আমরা আপনাদের সেই অনুযায়ী লাইভ দেওয়ার চেষ্টা করব। এবং আমরা আমাদের নতুন নতুন গেস্ট জি আনার চেষ্টা করব, যারা আসলে ওই সব বিষয়ে স্পেশালিস্ট। এবং মেডিকেলে, যেহেতু ইস্তিয়াক মেডিকেলে পড়াশোনা করছে এবং তার যে মেডিকেলে চান্স পাওয়া, এই সব বিষয় হচ্ছে আজকে আমরা ইস্তিয়াকের কাছ থেকে জানলাম, কারণ এই বিষয়ে তার এক্সপিরিয়েন্স আছে। এভাবেই আমরা হচ্ছে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় গেস্ট আমরা আনবো, এবং আপনাদের সাথে কথা হবে, দেখা হবে, আড্ডা হবে। তো অনেক বেশি ভালো থাকবেন। আজকের লাইভটি এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই।